Hello everyone, this is Afnan from Back 3. So finally, আমাদের সামনে ওই দিনটা পৃথিবীর সবচেয়ে প্রেশিয়াস টুর্নামেন্ট, সব থেকে বড় টুর্নামেন্ট, দা ক্লাব ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে গিয়া অনেক সেরা সেরা মাঠে খেলা হইছে। তারপর ওয়ান অফ দ্য বেস্ট একটা কান্ট্রিতে খেলা হচ্ছে, যারা হচ্ছে গিয়া ট্রেডিশনালি একটা ফুটবলিং নেশন, যারা ফুটবলকে সকার ডাকে। আর যেটা খেলতে গিয়া প্লেয়াররা অনেক বেশি ফিট হয়েছে, মেন্টালি প্রিপেয়ার হয়েছে সামনের সিজনের জন্য। সো ফাইনালি ওয়ার হিয়ার, দ্য ফাইনাল, পিএসজি ভার্সেস চেলসি। সো আজকে যেটা করবো আমরা সেটা হচ্ছে গিয়া ফাইনাল ম্যাচের ম্যাচ প্রিভিউ। প্রিভিউটা এত বেশি বড় হবে না বা খুব বেশি ডিপ অ্যানালাইসিস করবো না। দুইজন কোচ, দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। লুইস এনরিকে ভার্সেস এনজো মারেস্কা। আমরা পিএসজি এর খেলা দেখছি গত এক সিজন ধরে, এন্ড পিএসজি হচ্ছে পুরো ওভার পাওয়ার্ড একটা টিম, একটা কনফিডেন্ট একটা টিম। আর চেলসি একটা ম্যাসিভ একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে, ওদের খেলার অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে, প্লেয়ার অ্যাড হয়েছে, আগের প্লেয়ারদের ডিপার্চার হয়ে গেছে। সো একটা ইন্টারেস্টিং গেম আমরা দেখতে পাবো। আমি যদি প্রথম বলি লুইস এনরিকের খেলার কথা, ট্রেডিশনাল লুইস এনরিকে, স্প্যানিশ ফুটবল, কন্ট্রোল দ্য গেম। অন্যদিকে এনজো মারেস্কা, উনি যেটা পুরো ক্লাব ওয়ার্ল্ড কাপ ধরে করে আসতেছেন সেটা হচ্ছে ট্রানজিশনাল ফুটবল। যদি আমি টিমের কথা বলি, পিএসজি টিমটা হচ্ছে গিয়া পুরোপুরি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। প্রত্যেকটা কর্নারে আছে ওদের, সেটা আপনি বলেন লেফট ব্যাক, রাইট ব্যাক, ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড, সব জায়গায় প্রত্যেকটা প্লেয়ারের নামের সাথে এখন ব্যালন ডি'অর রীতিমতো জুড়ে দেওয়া যাচ্ছে এই সিজন শেষে। তবে ফাইনালে আর এক প্রান্তে আছে চেলসি। এখন চেলসি কি পারবে পিএসজির সাথে কম্পিট করতে, বা চেলসির এক্স ফ্যাক্টর গুলো কি হবে, কিভাবে চেলসি জিততে পারবে, বা আদতেও কি জিতা সম্ভব নাকি, এই ব্যাপারগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি প্রথম চেলসির খেলাটা খেয়াল করি, চেলসির খেলাটায় কয়েকদিন যাবত দেখা যাচ্ছে যে চেলসি চেষ্টা করতেছে যে পজিশনাল বেস ফুটবলটা খেলার, কিন্তু আমি যদি স্ট্যাট গুলো খেয়াল করি, চেলসি কোনো ম্যাচেই 600-র বেশি পাস খেলে নেই, বা চেলসির অপোনেন্ট যারা ছিল এরা মোটামুটি 300, 350, 400 পাস চেলসির এগেনস্টে খেলছে। সো পিএসজির এগেনস্টে আমার মনে হয় না এনজো মারেস্কা এত বড় একটা গ্যাম্বেল খেলবে যে ওরা অন দা বলে বেশি থাকার ট্রাই করবে। ওরা পজিশনাল বেস ফুটবলটাই খেলবে, যেহেতু চেলসির যেটা স্ট্রেংথ আছে ওটা হচ্ছে কি ওদের পেস, ওদের পেসি প্লেয়ার অনেক বেশি আছে। সো চেলসি রীতিমতো একটি ট্রানজিশনাল ফুটবলই খেলবে, অনেক এক্সপ্লয়েট করার চেষ্টা করবে পিএসজির হাই লাইনকে। চেলসি যে তিনজন মিডফিল্ডার ইউজ করে, মোজেস কাইসেডো যে 100% ফিট না, তবে আশা করা যাচ্ছে স্টার্ট করবে, আর এনজো ফার্নান্দেস এবং কোল পালমার। কোল পালমার রাইট মিডফিল্ডার হিসেবে শুরু করলেও, মানে ডান পাশের মিডফিল্ডার হিসেবে শুরু করলেও ম্যাচের মাঝে ইনভার্টেড একটা অ্যাটাকিং মাইন্ডসেটে থাকে। এনজো ফার্নান্দেস আর মোজেস কাইসেডো হচ্ছে গিয়া ডিফেন্সিভ ব্যাকআপটা দিয়ে থাকে। বিশেষ করে পিএসজির গেমে যেটা হচ্ছে গিয়া চেলসির করতে হবে, কোল পালমারকে খুব একটা সেন্ট্রালাইজ না করে বা খুব একটা মিডফিল্ডে না রেখে এনকুকুর সাথে, এনকুকু যেহেতু রাইটে স্টার্ট করতেছে, আর এনকুকুকে আমরা এই টুর্নামেন্টে বা এনকুকুর হোল ক্যারিয়ার, চেলসি ক্যারিয়ারে এনকুকু এত বেশি ইফেক্টিভ ছিল না ডান পাশে, কিন্তু কোল পালমার যে কয়েকবার ডান পাশে খেলছে ওই সাইডটা ও খুব ভালোভাবে এক্সপ্লয়েট করতে পারছে। সো বেসিকলি ইন দ্য ম্যাচ কোল পালমার আর এনকুকুর একটা ভালো একটা রোটেশনের প্রয়োজন আছে, যেটা প্রয়োজন এই কারণে যে ডান পাশে পিএসজি থাকবে হচ্ছে গিয়া দ্য ম্যান নুনো মেন্ডেস। সো যদি নুনো মেন্ডেসের ডিফেন্সিভ সলিডিটির কথা যদি এই সিজনে বলতে হয়, তাহলে মনে হচ্ছে যে নুনো মেন্ডেস হি ইজ অন লিটারালি ডোপ। বলা যাচ্ছে না ভাই, ডোপ টেস্ট আসা পর্যন্ত ওয়েট করা লাগবে এই জিনিসটা, ঠিক আছে? সো যদি নুনো মেন্ডেসের এই ব্যাপারটা ব্রেক করা লাগে, তাহলে বারবার রোটেশনের প্রয়োজন আছে। কোল পালমারের বারবার উইং থেকে এক্সপ্লয়েট করা লাগবে, বা কোল পালমারের যে ক্রস গুলা এগুলাকে ইউজ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে চেলসির অনেক এরিয়ালে খেলতে হবে পিএসজির সাথে, কারণ এত অর্গানাইজ ফুটবল পিএসজির সাথে কাজ করবে না। পিএসজি ইজ ভেরি অর্গানাইজ টিম। অর্গানাইজ ফুটবল থেকে যেটা বলাই লাগে সেটা হচ্ছে গিয়ে পিএসজির মিডফিল্ড অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি এক্সপেরিয়েন্সড যারা খেলতেছে। রিতিনহা, ফাবিয়ান রুইস, জোয়াও নেভেস, এক্সিলেন্ট ফুটবল। আর সামনে এদেরকে ব্যাকআপ করার জন্য হয়েছে হাবিশা, ডেম্বেলে। সো দিস ইজ এ প্রপার টিম, প্রপার কন্ট্রোল টিম, যারা উইথ দ্য বল বা অফ দ্য বল অনেক ভালো খেলে। সো চেলসির যে পয়েন্ট গুলো নোট করতে হবে, যে
পিএসজি অনেক বেশি জোনাল প্রেসিং এ খেলে, ওদেরকে নিজেদের জোন থেকে বাইরে বের করে আনা, ম্যানমার্ক গুলাকে ব্রেক করে দেয়া। সো অনেক বেশি চেলসির কাজ হবে পিএসজি কে বাধ্য করা যে ওদের স্ট্রাকচার থেকে বের হয়ে যাওয়ার জন্য। আর পিএসজি সেই লেভেলের প্রেসিং করে বারবার, ইনসেন প্রেসিং। সো পিএসজির এগেনস্টে যদি খেলতে হয় চেলসির মতো একটা দলের এই টাইপের প্লেয়ার নিয়ে, যেই দলে নিকোলাস জ্যাকসনও খেলে বা এনকুকো খেলতেছে, যারা কখনো প্রেসিং এ খুব একটা অভ্যস্ত না, বা আমি যদি মিডের কথা বলি এনজো ফার্নান্দেস অনেক ক্রিয়েটিভ মিডফিল্ডার হলেও প্রেসিং এ খুব একটা ভালো আমি বলবো না। সো পিএসজির এগেনস্টে বাধ্য হয়েও কাউন্টার প্রেসটা করা লাগবে। সো ইট উইল বি গেম যেখানে আমরা দেখতে পাবো একটা প্রপার সুন্দর ফুটবল খেলা, অন্যদিকে একটা দেখতে পাবো একটা ডিসঅর্গানাইজ ফুটবল খেলা। যদি আপনি পিএসজির এগেনস্টে চেলসির মতো একটা টিম নিয়ে অর্গানাইজ ফুটবল খেলতে চান, ইট উইল বি এ ডিজাস্টার। সো let's come to the point, the prediction and all. আমার prediction হচ্ছে I'll go for PSG obviously, but there will be a catch. যদি চেলসি এরিয়ালে ভালো খেলতে পারে বা সেট পিচ গুলো ইউজ করতে পারে, then there is a chance for PSG, বা অনেক তাড়াতাড়ি ট্রানজিশনালে কাউন্টার অ্যাটাকে যদি পিএসজির হাইলাইনটা ব্রেক করে দুই একটা গোল দিতে পারে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফের শুরুর দিকে, মেন্টালি যদি পিএসজি কে একটুখানি ব্রেক করা যায়, এই জায়গাগুলোতে চেলসির কাজ করতে হবে, আনলেস ইট উইল বি এ গেম ফর পিএসজি। সো থ্যাংক ইউ, and let me know your thoughts on the comment section. Thank you.